আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার হোমের পক্ষ থেকে আমি শামসুজ্জোহা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের মান বন্টন নিয়ে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো আমাদের প্রথম পত্রের কোন কোন অধ্যায় থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এবং বোর্ড পরীক্ষায় খুব অল্প পরিশ্রম করে কিভাবে সর্বোচ্চ সংখ্যক মার্ক তুলে আনা যায়। তো উচ্চতর গণিতের প্রথম পত্রের সূচিপত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সর্বমোট 10টি অধ্যায় রয়েছে। আর বোর্ড পরীক্ষার কথা যদি বলি, তাহলে আমাদের বোর্ড পরীক্ষায় দুইটি বিভাগ থেকে সর্বমোট 8টি সৃজনশীল প্রশ্ন আসে, যার মধ্যে ক বিভাগ হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি অংশ, এবং খ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস অংশ। বীজগণিতের কথা যদি আমরা বলি, তাহলে বীজগণিত অংশের মধ্যে আমাদের সর্বমোট 3টি অধ্যায় রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এরপরে থাকছে আমাদের পঞ্চম অধ্যায় বিন্যাস এবং সমাবেশ, এবং এরপরে থাকছে অষ্টম অধ্যায় ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। এই 3টি অধ্যায় থেকে আমাদের সর্বমোট 2টো সৃজনশীল প্রশ্ন থাকে। এরপরে থাকছে আমাদের জ্যামিতি অংশ, যেখানে থাকছে আমাদের ভেক্টর দ্বিতীয় অধ্যায়, সরলরেখা তৃতীয় অধ্যায় এবং বৃত্ত অর্থাৎ চতুর্থ অধ্যায়। এই 3টি অধ্যায় থেকেও আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকে। এরপরে যদি আমরা খ বিভাগের কথা বলি, তাহলে এখানে আমাদের প্রথমেই থাকছে ত্রিকোণমিতি অংশ। এখানে আমাদের থাকছে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই দুটি অধ্যায় থেকে আমাদের সাধারণত 2টা সৃজনশীল প্রশ্ন থাকে, তবে কোনো কোনো সময় এর ব্যতিক্রমও দেখা যায়। আর সবার পরে থাকছে আমাদের ক্যালকুলাস অংশ অর্থাৎ নবম এবং দশম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন তো থাকেই, তবে কখনো কখনো এর চেয়ে বেশিও প্রশ্ন আমরা দেখতে পারি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আমরা সবচেয়ে কম পরিশ্রমে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার চিন্তা করতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা সেটা জানতে চাই, তাহলে আমাদের গত 5 বছর বা 10 বছরের সৃজনশীল প্রশ্নের দিকে একটু খেয়াল করতে হবে। তো আমরা যদি গত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা করে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন আসে। অর্থাৎ এখান থেকে আমরা 10 মার্কের সিকিউ প্রশ্ন কমন পাবো। এছাড়াও আমরা এখান থেকে 2 মার্কের এমসিকিউ প্রশ্ন কমন পাবো। এরপরে যে থাকছে আমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতের মধ্যে আমাদের যে আর 2টা অধ্যায় থাকছে বিন্যাস এবং সমাবেশ এবং ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, এখান থেকে প্রতি বছরই যে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন আসে এমনটা হয় না। কখনো কখনো দেখা যায় যে বিন্যাস এবং সমাবেশ এবং এবং ফাংশন এবং ফাংশনের লেখচিত্র থেকে সমন্বিত সৃজনশীল প্রশ্ন চলে আসে। আবার কখনো কখনো দেখা যায় যে শুধু একটা অধ্যায় থেকেও প্রশ্ন হতে পারে। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমরা অন অ্যান এভারেজ পঞ্চম অধ্যায় থেকে আমরা 5 বা 6 মার্কের প্রশ্ন কমন পাবো, এবং ফাংশন এবং লেখচিত্র থেকে 4 মার্ক বা 6 মার্কের প্রশ্ন কমন পাবো সৃজনশীলের ক্ষেত্রে। তবে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই 2টা করে এমসিকিউ আমরা এই অধ্যায়গুলো থেকে পেয়ে যাব। তো এই হলো আমাদের বীজগণিতের 3টা অধ্যায়ের মান বন্টন। তো আমাদের যদি সময় স্বল্পতা থাকে বা আমাদের যদি অঙ্কে কারোর ভীতি থাকে, তাহলে আমাদের অবশ্যই উচিত ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়টা ভালো মতো আয়ত্তে নিয়ে আসা, কারণ এই অধ্যায় থেকে আমাদের নিশ্চিতভাবে একটা সৃজনশীল প্রশ্ন এবং 2টা সিকিউ প্রশ্ন কিন্তু আমরা প্রতি বছরই পেয়ে যাই। তো এইভাবে আমাদের হিসাব করে পড়তে হবে। যদি আমরা একটু এখানে একটা স্টার চিহ্ন দেই, যেহেতু আমাদের এই অধ্যায়টা প্রতি বছরই এখান থেকে আমরা ফুল সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছি। এরপর একইভাবে যদি আমরা জ্যামিতির অংশের দিকে খেয়াল করি, তাহলে আমাদের যে সরল রেখা অধ্যায়টা আছে, এখান থেকে আমরা অবশ্যই একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন প্রত্যেক বছরই এবং প্রত্যেক বোর্ডেই আমাদের চলে আসে। অর্থাৎ এই একটা অধ্যায় যদি কেউ কমপ্লিট করে, তাহলে তার জন্য বলাই যায় যে তার বোর্ড পরীক্ষায় 10 মার্ক তাদের কমন পাওয়ার একটা নিশ্চয়তা থাকে। এছাড়াও এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই 2টা অথবা 3টা এমসিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ আমাদের এই একটা অধ্যায় থেকে মোট 13 মার্কের প্রশ্ন আসে। যদিও অধ্যায়টা অনেক বড়, তবে অধ্যায়টা কিন্তু মজার, যা একটু মনোযোগ দিয়ে অঙ্ক করলেই এই অধ্যায়ের অঙ্কগুলো পারা যায়। এরপরে থাকছে আমাদের বৃত্ত। বৃত্ত এটা আমাদের ইম্পর্টেন্ট। সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন না হলেও এই অধ্যায় থেকে কিন্তু আমরা অবশ্যই 6 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাবো। মাঝে মাঝে দেখা যায় যে একটা সরল রেখা থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন করছে এবং ভেক্টর এবং বৃত্ত এই 2টা অধ্যায় থেকে সমন্বিত প্রশ্ন করছে। সেই ক্ষেত্রে আমরা ভেক্টর থেকে 4 মার্ক এবং বৃত্ত থেকে 6 মার্ক এইভাবে আমাদের অনেক সময় সৃজনশীলে দেখা যায়। আবার কোনো কোনো বছর দেখা যায় যে বৃত্ত থেকে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন চলে আসে। তো এই জন্য আমরা বৃত্তটাকে এবং সরল রেখা এই 2টা অধ্যায়কে বিশেষ গুরুত্বের সাথে আয়ত্তে আনার চেষ্টা করব অথবা আমরা পড়ব।
এছাড়াও আমাদের এই দুইটা অধ্যায় থেকেই কিন্তু দুইটা করে এমসিকিউ প্রশ্ন আমাদের অবশ্যই আসে। এরপরে আমাদের থাকে ত্রিকোণমিতিক অধ্যায়, যেখানে আমাদের অধ্যায় দুইটা, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এখান থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে অধ্যায়টা রয়েছে, এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে যে ত্রিকোণমিতিটা আমরা শিখে আসছি সেইটারই আসলে এই পুনরালোচনা বলা যেতে পারে। আর সপ্তম অধ্যায়টা হচ্ছে আমাদের নতুন ইন্টারমিডিয়েটে এসে আমাদের নতুনভাবে এই ত্রিকোণমিতিটা শিখতে হবে। এই দুটো অধ্যায়ের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট এই সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 7 অধ্যায়। এখান থেকে আমরা প্রতি বছরই একটা ফুল সৃজনশীল প্রশ্ন কমন পাই। এছাড়াও দুইটা অথবা তিনটা এমসিকিউ প্রশ্ন আমরা এখান থেকে পাই। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসবে কি আসবে না এ বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। কোনো কোনো সালে দেখা যায় যে প্রশ্ন হয়, আবার কোনো কোনো সালে দেখা যায় যে অধ্যায়টা স্কিপ করছে, এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। সেক্ষেত্রে এই আমাদের ত্রিকোণমিতিক যে দুইটা সিকিউ প্রশ্ন আসে অর্থাৎ দুইটা সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে মাঝে মধ্যে দেখা যায় অন্তরীকরণ যোগজীকরণ অর্থাৎ ক্যালকুলাসের সাথে ত্রিকোণমিতির একটা সমন্বিত প্রশ্ন থাকে। অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে অথবা সপ্তম অধ্যায়ের কিছু অংশের সাথে নবম অধ্যায় অথবা দশম অধ্যায় সমন্বিত করে একটা সৃজনশীল প্রশ্ন দেয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এই অধ্যায় থেকে আমরা 4 মার্কের সৃজনশীল প্রশ্ন হয়তো বা কমন পাবো। পাবো কি পাবো না এর বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, পাইতেও পারি নাও পেতে পারি। তো এখান থেকে আমরা যদি সপ্তম অধ্যায়টাকেও সম্পূর্ণভাবে কমপ্লিট করি তাহলে আমাদের অবশ্যই 12 থেকে 13 মার্ক আমাদের এখানে কমন পড়তেছে। এরপরে আমাদের থাকে সর্বশেষ ক্যালকুলাস অংশ অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ। এক্ষেত্রে আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ থেকে অবশ্যই সম্পূর্ণ দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা পেয়ে যাব। অন্তরীকরণ থেকে একটা আলাদা সৃজনশীল প্রশ্ন পাবো, যোগজীকরণ থেকে একটা আলাদা সৃজনশীল পাবো। তো এখান থেকে আমাদের 10-10-20 মার্ক তো থাকতেইছে, আরও সাথে আমাদের তিনটা করে এমসিকিউ প্রশ্ন আমাদের এখান থেকে কমন পাবো ইনশাল্লাহ। অর্থাৎ এই দুইটা অধ্যায় থেকে আমাদের প্রায় 25 থেকে 26 মার্ক আমাদের কমন আসে। তবে সমস্যা যেটা হয়, এই অধ্যায় দুইটাই জটিল এবং বেশ বড়, এবং ত্রিকোণমিতি এবং কারোর যদি ত্রিকোণমিতিতে ঘাটতি থাকে অর্থাৎ ত্রিকোণমিতি যদি কেউ না জানে বা সম্পূর্ণভাবে না পারে, তার জন্য অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটা অঙ্ক করাই তার জন্য জটিল হয়ে পড়ে। কারণ ত্রিকোণমিতির একটা বিস্তার প্রভাব রয়েছে আমাদের ক্যালকুলাস পার্টে। এটা যখন তোমরা সলভ করতে যাবা তখন অঙ্ক দেখলেই বুঝতে পারবা। তো আমাদের যাদের অঙ্কের প্রতি ভীতি কাজ করে তাদের জন্য উচ্চতর গণিতের অঙ্ক আসলে খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। আর সেক্ষেত্রে যদি এমন হয় যে তোমরা উচ্চতর গণিতটাকে ভয় পাচ্ছ এবং তোমার ভালো মার্ক তুলে আনা আপাতত খুব কষ্টসাধ্য হয়ে গেছে, সেক্ষেত্রে যদি একটু নজর দাও যে আমরা কোন কোন অধ্যায়ের উপরে স্টার চিহ্ন দিয়েছি। এখানে যদি আমরা দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং আমরা অন্তরীকরণ, এই 5টা অধ্যায়ের উপরে দেখো আমরা স্টার চিহ্ন দিয়েছি। তোমার যদি সম্পূর্ণ সিলেবাসের উপরে প্রস্তুতি নিতে যদি বেগ পেতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই 5টা অধ্যায়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে ভালো মতো একটা প্রস্তুতি তোমরা নিতে পারো। সেক্ষেত্রে কেউ যদি সম্পূর্ণ 10টা অধ্যায় যদি কমপ্লিট না করে শুধুই 5টা অধ্যায় কমপ্লিট করতে পারে তাহলে সেক্ষেত্রে তার দেখো কত মার্ক কমন পড়তেছে। এখান থেকে 12, এখান থেকে 13, 25, এখান থেকে 8 অর্থাৎ 33, এখান থেকে 13 অর্থাৎ 46, আর এখান থেকে 13 অর্থাৎ প্রায় 59 মার্ক তার এখান থেকে কমন পড়তেছে। অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায় যে 75 মার্ক আসবে সেই 75-এর মধ্যে কিন্তু 59 মার্ক আমাদের এই মাত্র এই 5টা অধ্যায় থেকে আমরা যদি প্রস্তুতি নিতে পারি তাহলে আমাদের এই 5টা অধ্যায় থেকে কিন্তু আমাদের 59 মার্ক কমন পড়তেছে। তো এই হলো আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দিক নির্দেশনা, অর্থাৎ অল্প পরিশ্রমে কিভাবে তোমরা বেশি মার্ক কমন পেতে পারো সেই বিষয়ে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা এবং আলোচনা। আশা করি এই ভিডিওটি তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য একটু হলেও সহায়ক ভূমিকা পালন করবে। ভিডিওটি সম্পর্কে কোনো রকম যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবা বলে আশা করি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।